ভারতের গোয়েন্দা সংস্থা র, বিএসএফ এবং আমাদের আওয়ামী লীগের একটা যৌথ প্রযোজিত হত্যাযজ্ঞ। আমাদের কোনো মিডিয়া দেয় নাই, ভারতীয় মিডিয়া কিভাবে জানলো? ওদের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি, সে কিভাবে বললো যে শেখ হাসিনার কোনো বিপদ হলে আমরা দেখবো? কেন শেখ হাসিনার বিপদ হইতে যাবে? কেন এটা করেছে? কারণ তারা জানে এটার সাথে শেখ হাসিনা এবং পুরো ফ্যামিলি ইনভলভ, সজীব জয় ইনভলভ, আওয়ামী লীগের যারা আছে প্রত্যেকটা লোক। এই কারণেই তারা সংসদে আর্মির নামে এই সমস্ত প্রপাগান্ডা করে 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 যখন এই মুন্নি সাহার মতো লোকরা লাইভে এসে ওদের বক্তব্য নিচ্ছিল, তখন তখন তো তারা জানতো না। কারণ এই যে দেখেন মিডিয়ার যে মিডিয়া তো সরকার কন্ট্রোল করে, তখন এইভাবে তাদেরকে সরকারের প্ল্যান অনুযায়ী চলতেছে। এই হোস্টেজ সিচুয়েশনটা হলো 15 জন, মতান্তরে 20-25 জন, 15 জন ভারতীয় কিলার অ্যাপ্রক্সিমেটলি 9:30 থেকে 10টার ভিতরে পিলখানাতে ঢুকেছে হচ্ছে 4 নম্বর গেট। 4 নম্বর গেট মানে আমি আবার ক্লিয়ার করি, এটা হচ্ছে ওই ট্রাস্ট ব্যাংকের পাশে দিয়ে যে গেটটা আছে না, ওইটা দিয়ে প্রবেশ করছে। এবং প্রবেশ করার সময় দেখেছে হচ্ছে নায়ব সৈয়দ কাদের, সে ছিল হচ্ছে আরপিজেসিও। সেই কাদের একজন ইনভেস্টিগেশন অফিসারকে বলেছে যে স্যার, যদি অন্যান্য জায়গায় অফিসার ডিউটি ছিল, যদি গেটের মধ্যে একজন অফিসার ডিউটি থাকতো তাহলে এই ঘটনা হইতো না। কেন? কারণ ওখান দিয়ে অনেকগুলা লোক ঢুকছে যারা চেহারা অপরিচিত, এদেরকে আমরা চিনি না, বিডিআর এর ড্রেস পরে অস্ত্র সহ দিক থেকে ঢুকেছে। আর বিএসএফ এবং র এরা প্ল্যান করে তারা করেছে কি, তারা এই যাদের চাকরি হারিয়েছে তাদেরকে রিক্রুট করেছে করে তাদের মধ্যে মগজ ধোলাই শুরু করছে এবং তাদের সাথে সার্ভিং বিডিআর এর যে সৈনিকরা আছে তাদেরকে বলতে চাচ্ছিল যে দেখো, এই যে তোমাদের চাকরি গেছে, এই গেছে, এটা যদি সেনাবাহিনী অফিসারের জন্য হচ্ছে, এইটা যদি সেনাবাহিনীর অফিসার না হয়ে যদি বিসিএস টাইপ অফিসার যদি হইতো তাহলে কিন্তু তোমাদের এই চাকরিটা যেত না। এই তাদের ভিতরে এই প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। যখন তত্ত্বাবধায়ক সময় 9/11-এর সময়কার হলো, তখন সেনাবাহিনী দেশের রাজনীতিতে অনেক প্রভাব বিস্তার করেছে, বিভিন্ন দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে ধরেছে এবং তারা বিভিন্নভাবে পোর্ট্রে করেছে পলিটিক্সিয়ান যারা আছে তারা দুর্নীতিবাজ, এবং তার যথেষ্ট প্রমাণও তারা দিয়েছে। এই জিনিসটা পলিটিক্স মেইনলি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত প্রধান আছে তাদের মনের ভিতরে আছে, এবং তারা প্ল্যান করতেছিল যে তারা এমন একটা পরিস্থিতি করবে যাতে সেনা অফিসাররা হচ্ছে দুর্নীতিবাজ, এবং এটার জন্য তারা আগের থেকে প্ল্যান শুরু করেছে। প্ল্যানটা কিভাবে করেছে? প্রথমে আমরা সবাই জানি যে সম্ভবত 19 নভেম্বর 2008-এ সজীব জয় এবং সেভয়েক নামে এক আমেরিকান ইউএস আর্মির একজন অফিসার, তারা মিলে একটা রাইজ অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ আর্মি এই রিলেটেড অনেকটা লেখা লিখেছে। তারপরে সিস্টেমেটিক ভাবে তারা সংসদে মহিউদ্দিন খান আহমেদ, শেখ সেলিম, সেনা অফিসারদের নামে যাচ্ছে তাই প্রপাগান্ডা করেছে, এগুলো সবাই আমরা জানি। যখন ইন্ডিয়ান অথরিটি দেখলো যে অলরেডি আওয়ামী লীগ তাদের পকেটের ভিতরে আছে এবং তারা চাচ্ছে এরকম একটা কোনো কিছু সেনাবাহিনীর অফিসার থেকে ডিফেন্ড করার জন্য, তখন তারা করলো কি, এই যাদেরকে করেছিল তাদের মাধ্যমে যারা অফিসার, যারা বিডিআর এর সৈনিক ছিল তাদেরকে তাপস, নানক, সেলিম, সাহারা খাতুন এদের সাথে যোগাযোগ শুরু করেছে। এই তথ্যগুলো কিন্তু আপনার ভিডিওতে এসছে এবং এটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা কিন্তু দেখেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই আবেগে আপ্লুত। এই ঘটনা আমাদেরকে বারবার নাড়িয়ে দেয়। আমাদের সেই কথাগুলো, আমাদের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আমরা শুনে শিহরিত হই। আমরা যারা দূরে প্রবাসে অবস্থান করছি, আমাদের পক্ষ থেকে আজকের এই আয়োজন, আমরা আমাদের যারা ঘটনার আরো প্রত্যক্ষদর্শী, ঘটনার সময় কাছ থেকে দেখেছেন, তাদের মূল্যায়নটা কি, আমরা তাদের কাছ থেকে কথা শুনবো। আজকের আলোচনা সভায় আমাদের সাথে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের 2 জন বিদগ্ধ আলোচক উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই আমাদের আজকের এই আলোচনা সভায়, ভার্চুয়াল আলোচনা সভায় শুরুতে কথা বলার জন্য বিশেষ বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, প্রাক্তন অধিনায়ক 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং প্রাক্তন অধিনায়ক ASU ঢাকা ক্যান্টনমেন্ট, যিনি তার চাকরি জীবনের প্রায় 1/3 সময় অতিক্রম করেছেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থায়। উনি কমিশন লাভ করেন 1991 সালে এবং অবসর গ্রহণ করেন 2018 সালে। প্রাক্তন সেনা অফিসার শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। আমি এ পর্যায়ে আজকের এই আলোচনা সভায় কথা বলার জন্য অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 57 জন সেনা অফিসার এবং মোট 74 জন যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের সবারই এই বিষয়ে অন্তরে রক্তক্ষরণ আছে, আমারও আছে, কারণ আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা এখানে ছিল, একজন ছিল মেজর মিজান, আমার কোর্সমেট, আমার প্রশিক্ষক ছিল কর্নেল আক্তার, কর্নেল এমদাদ, আমার কমান্ডো প্রশিক্ষক মেজর সালাম, আরো অনেকে আমার পরিচিত ছিল। এটা এমন একটা দুঃখজনক ঘটনা, আপনি যে খুব ফাস্ট জিনিসটা সবাই যেন বুঝতে পারে। আমি অলরেডি এ ব্যাপারে আমি 4 খণ্ডর একটা আমার ফেসবুকে লিখেছি, এটা কিভাবে হয়েছে, কারা এটার ভিতরে ইন্ধন হয়েছে, আমি ইনডেপথ রিসার্চ করার চেষ্টা করেছি। এবং আমি এটা রিসার্চ শুরু করেছিলাম আমার চাকরি শুরু থেকে, মানে এই ঘটনার পর থেকে। এবং আমি যখন এসইউ ঢাকার অধিনায়ক ছিলাম তখন আমি অনেক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিলাম, বাট শেষ পর্যন্ত ওটা আমাকে ওই এসইউতে রেখে আসতে হয়েছিল। অসুবিধা নেই, এখন ওপেন সোর্সের অনেক কিছু ভিডিও গুলো সবকিছু পাওয়া যায়। আমি প্রথমে শুরু করব, এটা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র, বিএসএফ এবং আমাদের আওয়ামী লীগের একটা যৌথ প্রযোজিত হত্যাযজ্ঞ, যৌথ প্রযোজিত। আমি আস্তে আস্তে জিনিসগুলো আপনার কাছে আনফোল্ড করবো। প্রথমে আপনাদের যদি মনে থাকে 2001 সালে আমাদের সিলেটের পদুয়া এবং রৌমারীতে বিএসএফ এর সাথে মোটার 2-3 দিন টানা ওদের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। এবং ওই যুদ্ধে ভারতের অফিসিয়ালি সম্ভবত 16 জন, বাট অন গ্রাউন্ডে 70 থেকে 80 জন মারা গিয়েছিল। এটা নিয়ে দুই দেশের সম্পর্ক টানপোড়েন হয়েছিল। তখন ইন্ডিয়ার যত বুদ্ধিজীবী আছে তারা বলতেছিল যে পিলখানাতে বম্বিং করবে, ব্লা 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 ব্লা। কিন্তু তারা একটা ইনফরমেশন সবসময় টেকনিক্যালি এড়িয়ে গেছে যে যারা মারা গেছে তারা সবাই বাংলাদেশি টেরিটরিতে ছিল। এবং এটার অ্যানালাইসিসে ভারতীয়রা বুঝতে পেরেছে যে বিএসএফ এবং বিডিআর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে তাদের নেতৃত্ব। তাদের বিএসএফ এর নেতৃত্ব হচ্ছে তাদের বিএসএফ বিসিএস ক্যাডার টাইপ অফিসার, এবং তাদের একটা লিমিটেড মিলিটারি টাইপ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অধিনায়ক করা হচ্ছে। আর এদিকে আমাদের বিডিআর এর যারা অফিসার তারা হচ্ছে রেগুলার বাংলাদেশি আর্মির অফিসার। সো এখানে তারা এর আগের অতীতে আরো অনেক যত বিএসএফ এর সাথে আমাদের সংঘর্ষ হয়েছে প্রত্যেকটাতে আমরা একটা আপার হ্যান্ড পেয়েছিলাম বিকজ অফ আমাদের নেতৃত্ব। এবং এই কারণেই তারা কোনদিন, যদিও আমাদের যে বর্ডার লাইন আছে এখানে সব জায়গাতে আমাদের এবং বিএসএফ এর সংখ্যা হচ্ছে 1:3, আমাদের একটা ক্যাম্পের বিপরীতে ওদের হচ্ছে 3টা করে ক্যাম্প, কিন্তু তারপর তারা কুলে উঠতে পারছে না। সো ইন্ডিয়ানরা এটা নিয়ে একটা ডিটেলস রিসার্চ করেছে কি নিয়ে সেটা হচ্ছে যে ওকে, একটা ডিটেলস রিসার্চটা কি নিয়ে সেটা হচ্ছে এই আর্মি অফিসারদের কিভাবে বিজিবি থেকে বিডিআর থেকে সরিয়ে দেওয়া যাবে, এটার জন্য তারা কাজ শুরু করে। এবং এখন আসি বাংলাদেশে যখন এই 2001-এর এই ঘটনাটা যখন হয়, এরপর থেকে বাংলাদেশ আর্মি তখন নর্মালি বিডিআর পোস্টিং দিতে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে মেজর লেফটেন্যান্ট কর্নেল হয়েছে তাদেরকে, আর সেনাবাহিনী তার চাকরি শেষ করার পরে ওখানে পাঠাতো। বাট তখন তারা সেনাবাহিনী একটা ডিসিশন নেয় যে তারা যারা নতুন লেফটেন্যান্ট কর্নেল হবে বা নতুন লেফটেন্যান্ট কর্নেল প্রমোশন হয়েছে তাদের সেখানে দিবে। সো এই জিনিসটা যখন 2002-03 থেকে যখন কার্যকরী শুরু হয়ে গেল, তখন যেটা হয় নিউলি লেফটেন্যান্ট কর্নেল বা সামনে পটেনশিয়াল মেজর যে লেফটেন্যান্ট কর্নেল হবে, দে আর মোর সিরিয়াস অ্যাবাউট বিফোর। সো তারা করে কি, যার ফলে এটা যেরকম অপারেশনাল অ্যাক্টিভিটিসেও প্রভাব পড়েছিল, এর সাথে যেটা প্রভাব পড়েছে সেটা হচ্ছে চোরাচালান এগুলা ধরা শুরু করেছে। আমরা প্রকাশ করি আর নাই করি যে আমাদের বিডিআর বিএসএফ এর একটা অংশ এই চোরাচালানের সাথে জড়িত হওয়ার ফলে তাদেরকে আমরা ধরার পরে তাদেরকে আমরা প্রসিকিউট করি। এবং এই সময় এটা কিন্তু ডাটা অ্যানালিসিসে বেরিয়ে আসছে, একটা বড় নাম্বারের সৈনিকরা চাকরি হারিয়েছে এই সময়। আর বিএসএফ এবং র এরা প্ল্যান করে তারা করেছে কি, তারা এই যাদের চাকরি হারিয়েছে তাদেরকে রিক্রুট করেছে করে তাদের মধ্যে মগজ ধোলাই শুরু করছে। এবং তাদের সাথে সার্ভিং বিডিআর এর যে সৈনিকরা আছে তাদেরকে বলতে চাচ্ছিল যে দেখো, এই যে তোমাদের চাকরি গেছে এটা যদি সেনাবাহিনী অফিসারের জন্য হচ্ছে, এইটা যদি সেনাবাহিনী অফিসার না হয়ে যদি বিসিএস টাইপ অফিসার যদি হইতো তাহলে কিন্তু তোমাদের এই চাকরিটা যেত না। এই তাদের ভিতরে এই প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। এরপরে আসি আমরা নেক্সট এপিসোড কি, যখন
তত্ত্বাবধায়ক সময় 9/11-এর সময়কার হলো, তখন সেনাবাহিনী দেশের রাজনীতিতে অনেক প্রভাব বিস্তার করেছে, বিভিন্ন দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে ধরেছে এবং তারা বিভিন্নভাবে পোর্ট্রে করেছে পলিটিশিয়ান যারা আছে তারা দুর্নীতিবাজ, এবং তার যথেষ্ট প্রমাণও তারা দিয়েছে। এই জিনিসটা পলিটিক্স মেইনলি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত প্রধান আছে তাদের মনের ভিতরে আছে, এবং তারা প্ল্যান করতেছিল যে তারা এমন একটা পরিস্থিতি করবে যাতে আর সেনা অফিসাররা হচ্ছে দুর্নীতিবাজ, এবং এটার জন্য তারা আগের থেকে প্ল্যান শুরু করেছে। প্ল্যানটা কিভাবে করেছে? প্রথমে আমরা সবাই জানি যে সম্ভবত জানুয়ারি 19 নভেম্বর 2008-এ সজীব ওয়াজেদ জয় এবং সেভাক নামে একজন আমেরিকান ইউএস আর্মির একজন অফিসার, তারা মিলে একটা রাইজ অফ ফান্ডামেন্টাল ইসলামিক ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ আর্মি এই রিলেটেড অনেকটা একটা লেখা লিখেছে। তারপরে সিস্টেমেটিক ভাবে তারা সংসদে যখন তারা হলো, তখন এই 25 ফেব্রুয়ারির আগে মহিউদ্দিন খান আহমেদ, শেখ সেলিম সেনা অফিসারদের নামে যাচ্ছে তাই প্রপাগান্ডা করেছে, এগুলো সবাই আমরা জানি। এখন যখন ইন্ডিয়ান অথরিটি দেখলো যে অলরেডি আওয়ামী লীগ তাদের পকেটের ভিতরে আছে এবং তারা চাচ্ছে এরকম একটা কোনো কিছু সেনাবাহিনীর অফিসারকে ডিফেম করার জন্য, তখন তারা করলো কি, এই যাদেরকে করেছিল তাদের মাধ্যমে যারা বিডিআর এর সৈনিক ছিল তাদেরকে তাপস, নানক, সেলিম, সাহারা খাতুন এদের সাথে যোগাযোগ শুরু করেছে। এই তথ্যগুলো কিন্তু আপনার ভিডিওতে এসছে এবং এটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা কিন্তু দেখেছি। দেখেন, যে কোনো একটা সিচুয়েশনে যদি এরকম ডিজি, বিডিআর বা তাদের দুর্নীতি নিয়ে বা অফিসার প্রয়োজন নেই, তাদের দাবি দেওয়া রেশন, এই ধরনের যদি কমপ্লেন আসে, তাহলে কিন্তু তাদেরকে যদি সাহারা খাতুনের কাছে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে, এটা কিন্তু তাদের পাঠানোর কথা ডিজির কাছে, তারা কিন্তু পাঠায়নি, তারা অ্যাপ্লিকেশন রেখেছে। এবং প্রথমে এই ভারতীয় ইনফ্লুয়েন্সে কিন্তু এই যে পেপারে আমরা দেখেছি 23 জন 24 জন তারা তাপসের সাথে দেখা করেছে, তাদেরকে বলেছে যে বিডিআর এর মধ্যে 5000 সিট আছে, এরা সবাই নির্বাচনের আগে বলেছে তারা সবাই তাকে ভোট দিবে ঢাকা 12 আসনে। সো তাপস এই টোপটা খেয়েছে। এটার মধ্যে দুই ধরনের থিওরি আছে। একটা থিওরি মনে করে যে এই পুরা স্টোরিটা আওয়ামী লীগের সবাই জানতো, বাট আমার অ্যানালাইসিসে যে র এবং বিএসএফ এদের যে গ্রুপটা, তারা দে প্লেড আওয়ামী লীগের প্ল্যান ছিল হচ্ছে তারা শুধু দেখাবে যে বিডিআর এর অফিসাররা করাপ্টেড এবং এরকম একটা হোস্টেজ সিচুয়েশন হবে, এবং এই হোস্টেজ সিচুয়েশন যে হবে, সৈনিকরা যখন ধরা পড়েছে, চিটাঙে একটা সৈনিক ধরা পড়েছে, ঢাকায় কয়েকটা সৈনিক, তারা সবাই বলেছে যে তারা শেখ সেলিম, তাপস এদের সাথে যখন আলোচনা করে তারা বলেছে যে 1-2 জন অফিসারকে মেরে ফেললে বা পায়ে গুলি করলে কোনো সমস্যা হবে না। মানে তারা ভাবতেছিল যে দে আর ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট। তার মানে হচ্ছে শেখ সেলিম যদি বলে থাকে তাহলে দে আর ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট। সো তারা ওইভাবে প্রিপেয়ার ছিল ওইটা করার জন্য। এবং এই যে ইনফরমেশন, এই কাজটা যে হচ্ছে, এটা ভারত খেয়াল করতেছে যে তারা যে সমস্ত সৈনিককে মোটিভেট করেছিল যে সেনা অফিসারদেরকে সরাই দেওয়া বিশেষ অফিসার, এবং এই জিনিসটা আস্তে আস্তে যাচ্ছে তাপসের কাছে, তাপস থেকে গেল সাহারা খাতুনের কাছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনটা ফিউচারে যখন হবে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভালো রোল প্লে করতে হবে। এই কারণেই সাহারা খাতুনের মতো একজন বি গ্রেডের পলিটিশিয়ানকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছিল। এবং আমার কিছু সিনিয়র গোয়েন্দা বিশেষজ্ঞ মনে করেন যে এটা ইচ্ছা করে প্ল্যান করে দেওয়া হয়েছিল, ইচ্ছা করে প্ল্যান করে, এবং ভারতীয় প্রেসক্রিপশনে যাতে ওই সময় সিচুয়েশনটা ট্যাকেল করা যায়। এখন আসেন, তারা কিভাবে সিচুয়েশন ট্যাকেল করলো? যখন এই জিনিসটা জানলো, সম্ভবত মঈন আহমেদের বইতে তো লেখা ছিল যে যখন, এবং আমি আরেকটা সোর্স থেকে কনফার্ম করেছি, যখন তারা এই হোস্টেজ সিচুয়েশনটা শুনে যখন প্রাইম মিনিস্টার অফিসে যায়, তখন দেখেছে উনি তার ইয়াদের নিয়ে হাস্যরসে চা খাচ্ছিল, সবার সাথে হাস্য তামাশা করে চা খাচ্ছিল, যখন মঈন আহমেদ এবং অন্যান্য বিমান বাহিনী এবং নেভাল চিফ যখন ওখানে গিয়েছিল। তার মানে হচ্ছে তারা জানে যে এটা একটা স্টেজ প্রোগ্রাম,
স্টেজ প্রোগ্রাম হলে তো কোনো ডেঞ্জার হওয়ার কথা না, কিন্তু একটা হোস্টেজ সিচুয়েশন কি এভাবে হ্যান্ডেল করার কথা? আপনার মনে আছে যে 2094 সম্ভবত 94 বা 96-তে যখন আনসারের একটা একই ধরনের বিদ্রোহ হয়েছিল, আনসারের বিদ্রোহ হয়েছিল, তারা 40 জন অফিসার এবং ফ্যামিলিকে হোস্টেজ সিচুয়েশন করেছিল। তারপর সরকার কি করেছে, ওখানকার অনেকদিন চাকরি করা জেনারেল মাহবুবকে তারা নিয়ে আসছে এখানে। জেনারেল মাহবুব যেহেতু ওখানে ডিজি হিসেবে অনেকদিন চাকরি করেছে, তাকে নিয়ে এসছে। তাকে নিয়ে এসে একদিক দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন চলছে, অপর দিক দিয়ে তাদেরকে একটা সারাউন্ড বা একটা কর্ডন করা হয়েছে, নেগোসিয়েশন চলছে, এবং নেগোসিয়েশনের এক পর্যায়ে মিলিটারি অপারেশন করা হয়েছে। সেই সেই জায়গায় নেগোসিয়েট করার জন্য কি কোনো পলিটিশিয়ান গিয়েছিল? নেক্সট আসলে হলি আর্টিজান। হলি আর্টিজানে যখন বনানীর ওসি যখন মারা গেল, সাথে সাথে এটা মিলিটারি অপারেশন হলো। এবং ইম্পর্টেন্ট যদি দেখেন, এই এতজন অফিসার হোস্টেজ এবং ওখানে ছিল জাপানি হাই অফিসিয়াল যারা কন্ট্রাক্টর ছিল এখানে মেট্রো রেলে কাজ করতো তারা। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি দেখেছি যে ওখানে নানক, মির্জা আজম এরা ওখানে গিয়ে নেগোসিয়েট করতে কখনো দেখেছি? আমরা কখনো দেখেছি? দেখিনি। কারণটা কি? এটা ছিল তাদের সেট গেম। তারা জানে যে বিডিআররা তাদের কোনো কিছু করবে না, তাদের দে আর অলরেডি ইন কন্ট্যাক্ট। তারপরে আবার দেখেন যে যখন এই হোস্টেজ সিচুয়েশনটা হলো, তখন 15 জন মতান্তরে 20-25 জন 15 জন ভারতীয় কিলার অ্যাপ্রক্সিমেটলি 9:30 থেকে 10টার ভিতরে পিলখানাতে ঢুকেছে হচ্ছে 4 নম্বর গেট। 4 নম্বর গেট মানে আমি আবার ক্লিয়ার করি, এটা হচ্ছে ওই ট্রাস্ট ব্যাংকের পাশে দিয়ে যে গেটটা আছে না, ওইটা দিয়ে প্রবেশ করছে। এবং প্রবেশ করার সময় দেখেছে হচ্ছে নায়েব সুবেদার নায়েব সুবেদার কাদের, সে ছিল হচ্ছে আরপিজেসিও। সেই কাদের একজন ইনভেস্টিগেশন অফিসারকে বলেছে যে স্যার, যদি অন্যান্য জায়গায় অফিসার ডিউটি ছিল, যদি গেটের মধ্যে একজন অফিসার ডিউটি থাকতো তাহলে এই ঘটনা হইতো না। কেন? কারণ ওখান দিয়ে অনেকগুলা লোক ঢুকছে যারা চেহারা অপরিচিত, এদেরকে আমরা চিনি না, বিডিআর এর ড্রেস পরে অস্ত্র সহ দিক থেকে ঢুকেছে। নাম্বার 1। আরেকজন সাক্ষী বলেছে 24 রাইফেলের ব্যাটালিয়নের এসএম ছিল গোফরান। সে অনেকগুলো কিলিং এর সাথে জড়িত। তার বাসায় 25 তারিখ রাতের বেলা যখন সাহারা খাতুন আসে হচ্ছে সম্ভবত 1টা-2টার দিকে, এর আগে 12:30 সময় সমস্ত কিলার গ্রুপকে ওখানে নাম্বার অফ সাক্ষী আছে ওখানে দেখেছে, এবং তারা কথা বলতেছিল অন্যান্য ভাষায়, হিন্দি ভাষায় এবং কিছু সাউথ ইন্ডিয়ান ভাষায়, নট বাংলা, নট ইংলিশ। এই যে লোকগুলার এক্সিস্টেন্স যে আছে, কোনো একটা ইনভেস্টিগেশন এখানে তুলে আনা হয় নাই। 3টা ইনভেস্টিগেশন এখানে করা হয়েছে। 3টা ইনভেস্টিগেশনের মধ্যে কোনোটা আলোর মুখ দেখে নাই। একটা ইনভেস্টিগেশন 3000 পাতাকে 800 নিয়ে আসছে। তারপর এটা, এর কারণ কি? কারণ যারা এটার সাথে জড়িত, আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখি যে যারা পলিটিশিয়ান, মির্জা আজম, নানক, শেখ সেলিম, এরা সবাই এদের সাথে জড়িত ছিল। এদেরকে সাক্ষী দিতে নেওয়া হয় নাই। যখন সাক্ষী নিয়ে সেনাবাহিনী একটু টান পয়েন্ট করতেছে, নানক গিয়া সিঙ্গাপুরে বসেছিল চিকিৎসার নামে। আপনাদের এগুলো সব মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে। এই যে আমরা এই অনুষ্ঠান শুরুর আগে যে একটা ভিডিও দেখেছি, ভিডিওর মধ্যে কিন্তু দেখেছেন যে একটা ক্যাপ্টেন, সেনাবাহিনীর মহিলা ক্যাপ্টেন, সে কিন্তু বলতেছে যে এই ইয়াগুলা এসএমজি এবং এর যে সিলিংটা আছে এগুলো আমরা ইউজ করি না। এই জিনিসগুলো কোত্থেকে আসছে? এগুলো কি ইনভেস্টিগেশনের মধ্যে আসে নাই। এর কারণ কি? আপনারা যদি এই নিয়ে যে কোনো কিছুই বলেন, সরকার কিন্তু এই 25 ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠানকে সবসময় এড়ায় যায়। আমাদের যত মিডিয়া আছে তারা এড়ায় যায়। কি কারণে? কারণ দে আর ইনভলভ ইন দ্যাট। এখন আসেন, কে কতটুকু পর্যন্ত ইনভলভ? আওয়ামী লীগ জানে যে তাদেরকে হোস্টেজ করা হবে, 1-2 জনকে পায়ে গুলি করা হবে। ওই যে ইন্ডিয়া কিছু লোককে রিক্রুট করে রাখছিল, তারা জানে। আওয়ামী লীগকেও তারা জানে নাই। যদিও আমাদের অনেক কয়েকজন সিনিয়র অ্যানালিস্ট আছেন, ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, তারা মনে করে যে এটা শেখ হাসিনা সহ, মঈন আহমেদ সহ আরো ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ, যে এনএসআই ডিজি অন্যান্য জানা ছিল, তারা এটা ডিটেলস জানতো। বাট আমি মনে করি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ওইটুকু জানতো না। কিন্তু এই হোস্টেজ সিচুয়েশন যখন হয়, তখন ওই 4 নম্বর গেট দিয়ে লোকগুলাকে ঢুকে তারা
এই ডিজির যে কিলিংটা আছে না, যখন কিলিং এ হয়েছে তখন কিন্তু বলেছিল যে মুখ ব্যথা অবস্থায় গেছে, এই পার্টি গিয়া ডিজি এবং কিছু লোককে মেরে ফেলছে। মেরে ফেলার পরে যেটা হয়, ইতিহাসে দেখা গেছে যে একবার যখন কিলিং শুরু হয় এবং একটা বড় ফোর্সের মধ্যে দুষ্ট লোকের তো অভাব ছিল না, সো ওরা ওদেরকে দিয়ে কিলিং শুরু করে দেওয়ার পরে এটাকে একটা বিদ্রোহের রূপ নেওয়ার চেষ্টা করছে, যে অ্যাজ ইফ এই কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে সেনাবাহিনী বিডিআর এর সৈনিকদের ডিমান্ড কি ছিল? এক ছিল হচ্ছে মিশনে যাইতে হবে, তারপরে পে অ্যালাউন্স, এই রিলেটেড কোনো কিছু, এবং তাদের কিন্তু কোনো লিখিত ডিমান্ড কিন্তু যখন তারা প্রাইম মিনিস্টারের অফিসে ইয়া করতে গেছে তখন কিন্তু কোনো লিখিত ডিমান্ড ছিল না। একটা জিনিস মনে রাখতে হবে, যখন তারা সাহারা খাতুন, শেখ সেলিম এদের কাছে যখন গেছে সেনাবাহিনীর অফিসারদের নামে রিপোর্ট দিতে, তার মানে হচ্ছে ওই জিনিসটা এত ইম্পর্টেন্ট ছিল যে এইটা যদি ফিল আপ না করা হয় তারা 57 জন অফিসারকে খুন করে কেউ পিছু হবে না। সো এটা ডেপথ অনেক হাই। এই ডেপথটা কি সাহারা খাতুন বা এরা কি বুঝতে পারেননি? বুঝতে পারেননি, কারণ হচ্ছে কি তারা জানতো না যে এই জিনিসটা হবে। এই জিনিসটা মাঝখানে ইন্ডিয়া ভিতরে ঢুকায়া, এখন যে সিচুয়েশনটা হয়েছে, ইন্ডিয়া ঢুকায়া এই কিলিংটা করার পরে, এই কিলিংটা করানোর পরে এখন আওয়ামী লীগ ইজ হুকড, শেখ হাসিনা ইজ হুকড। এখন এই জন্যই তারা সিচুয়েশন করে, এখন তো বাঘের উপরে সওয়ার হয়ে আছে। এখন এখান থেকে নামলেই এভরিবডি নোজ, যারা ইনভেস্টিগেশনে যে সমস্ত অফিসার আছে তারা প্রত্যেকেই এই সমস্ত যে সমস্ত ইন্ডিভিজুয়াল ডিএডি তৌহিদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছে, এদের কাছে যাদের কাছে স্টেটমেন্ট আছে, সব যখনই তারা বুঝতে পেরেছে সিচুয়েশন এই সরকার হইতে আউট হবে না, তারা জিনিসটা লুকিয়ে ফেলছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, এক সময় এই জিনিসটা বেরোয় আসবে। এখন দেখেন, যখন এই জিনিসটা পাবলিক হইলো, যখন এই জিনিসটা হইলো, ডিজি মারা গেছে হচ্ছে সম্ভবত 10টা বা এরকম সময়, আমাদের কোনো মিডিয়া দেয়, ভারতীয় মিডিয়া কিভাবে জানলো? ভারতীয় মিডিয়া তো আগে থেকে জানিয়ে দিচ্ছে। ওদের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি, সে কিভাবে বললো যে শেখ হাসিনার কোনো বিপদ হলে আমরা দেখবো। কেন শেখ হাসিনার বিপদ হইতে যাবে? এটা তো আমাদের দেশ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, লোকজন তাকে ভোট দিয়ে, তার ভয় কিসের? কেন এটা করেছে? কারণ তারা জানে এটার সাথে শেখ হাসিনা এবং পুরা ফ্যামিলি ইনভলভ, তাদের পুরা ফ্যামিলি ইনভলভ, সজীব জয় ইনভলভ, প্রত্যেকটা লোক আওয়ামী লীগের যারা আছে প্রত্যেকটা লোক। এই কারণেই তারা সংসদে আর্মির নামে এই সমস্ত প্রপাগান্ডা করে 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 করে, যখন এই মুন্নি সাহার মতো লোকরা লাইভে এসে ওদের বক্তব্য নিচ্ছিল, তখন তখন তো তারা জানতো না। কারণ এই যে দেখেন মিডিয়ার যে মিডিয়া তো সরকার কন্ট্রোল করে, তখন এইভাবে তাদেরকে সরকারের প্ল্যান অনুযায়ী চলতেছে। তারপরে হঠাৎ করে যখন কিলিং টিলিং এগুলো যখন বের হয়ে আসলো, তখন চেঞ্জ হলো। আপনি একটা জিনিস দেখেন, এই যে 14 জন গিয়েছিল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, এরা তৌহিদ ছাড়া, পরিচিত ছাড়া এদের কোনো লিস্ট করা হয় নাই, কোনো লিস্ট করা হয় নাই। আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সাহারা খাতুন ওখানে গিয়েছিল হচ্ছে কাদেরকে আনতে? ইনজুর্ড বিজিবি সদস্যকে ওখান থেকে নিয়ে আসার জন্য, নিয়ে আসে জেলখানায়, সরি হাসপাতালে। কোন হাসপাতালে নিয়ে যাবে? হলি ফ্যামিলি হাসপাতালে। আচ্ছা, এদের জন্য এই যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে যে ইনভেস্টিগেশন হয়েছে, এইখানে কয়টা গিয়েছে, কয়টা অ্যাম্বুলেন্স গিয়েছে, কয়টা বেরিয়ে আসছে, কতজন বিডিআর এর ইনজুর্ড সৈনিককে তারা নিয়ে আসছে, কোনো রেকর্ড নাই, নোবডি নোজ। এই অ্যাম্বুলেন্স গুলা গিয়েছে হচ্ছে রেড ক্রিসেন্ট থেকে। পরবর্তীতে কোনো ইনভেস্টিগেশন কে গেছে না গেছে কোনো রেকর্ড নাই, কোনো রেকর্ড নাই। আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটাতে দেখা যাবে যে বিটিভির একটা ফুটেজ, যে ওই যখন অ্যাম্বুলেন্সটা আসে, অ্যাম্বুলেন্স থেকে একজন মুখ ঢাকা একটা লোক বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কিলার। এবং এদেরকে এরা কিভাবে, এই কিলারদেরকে কিভাবে বের করে নিয়ে আসছে? ওই যে বলতেছিলাম যে গোফরানের বাসায় 12টা সাড়ে 12টার দিকে একটা মিটিং হয়েছে। এটা ছিল হচ্ছে যে এখন সাহারা খাতুন আসবে, এসে একটা নাটক করবে। এই নাটকে যে অস্ত্র হ্যান্ডওভার হচ্ছে, এই নাটকের পরে অ্যাম্বুলেন্স নিয়ে এদেরকে বেরিয়ে যাবে। এটা আরো একটা কারণ ছিল, আইজিপি নূর মোহাম্মদের মেয়ে এবং তার হাজবেন্ড তখন মেয়েটা ছিল ভিতরে, এই মেয়েটাকে রেস্কিউ করার জন্য একটা প্রেশার ছিল, তখন তাদেরকে বের করে নিয়ে আসছে। এখন দেখেন এই যে অ্যাম্বুলেন্স গুলা গেল আসলো, এটার কোনো রেকর্ড নাই কেন? এটার কারণ একটাই, কারণ এটা কন্ট্রোল করেছে হচ্ছে শেখ সেলিম। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আওয়ামী লীগ তো, আমি তো বললাম যে আওয়ামী লীগ তো জানতো না যে কিলিং হবে, তাহলে এই কিলারদেরকে পাস কেমনে করলো? ভেরি ইজি।
ওরা প্ল্যান করেছিল এই ধরনের একটা প্ল্যান হলে যদি সাকসেসফুল না হয় তাহলে তো কিছু এসকেপ হবে, দোষী যারা আছে তাদেরকে বের করার জন্য একটা অল্টারনেটিভ প্ল্যান ছিল। এটা ম্যানেজ করেছে সোহেল তাজ, তখন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখন এই ইয়াতে এই কিলারদেরকে বের করে নিয়ে চলে গেছে, কারণ এটার কোনো রেকর্ড নাই, কোনো ইনভেস্টিগেশনের মধ্যে এই জিনিসটা আসে নাই। এখন আপনি দেখেন, এখন আপনি বলেন যে প্রাইম মিনিস্টারের সাথে তারা নেগোশিয়েট করতে গেছে। আচ্ছা, তারা যে নেগোশিয়েট করতে গেছে তারা কোনো লিখিত বক্তব্য নিচ্ছে যে আমাদের এই দাবি দেওয়া আছে, অ্যাজ ইফ এটা একটা শো। তারা ওখানে গেছে, সবার সাথে আলাপ আলোচনা করছে, চা খাইছে, তাদের নাকি শেরাটন থেকে, নাকি আপনার ভিডিওতে দেখলাম শেরাটন থেকে নাকি তাদের নাস্তা আসছে, নাস্তা পানি খেয়ে। এবং প্রাইম মিনিস্টার একবারও তাদের জিজ্ঞেস করলো না যে জেনারেল শাকিল বা অন্য কেউ জীবিত আছে কিনা। অথচ ইন্ডিয়া 11টার মধ্যে প্রচার করে ফেলছে যে জেনারেল শাকিল এবং কয়েকজন অফিসার মারা গেছে। ইটিডিকে সোয়াট, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা সরকারের সাথে জড়িত। এখন আপনারা এখন আরেকটা প্রশ্ন করতে পারেন যে সেনাবাহিনী তখন কি করেছে, তাদের ব্রাদার অফিসাররা ইয়ে হয়েছে। দেখেন, সেনাবাহিনী ইজ ডিসিপ্লিন ফোর্স। এই ডিসিপ্লিন ফোর্স চলে হচ্ছে তাদের লিডার যা বলবে তা নিয়ে। আমরা সেনাবাহিনী, যে কোনো একটা ভালো সেনাবাহিনী দেখবেন তাদের ডিসিপ্লিন হচ্ছে তার সিনিয়রের আদেশ পালন করা, এবং সিনিয়রের আদেশ পালন করা এটা বুঝেই এই জেনারেল মঈন আহমেদকে তারা তো ক্যাপচার করে রাখছে। ক্যাপচার করে কিভাবে রাখছে, 9/11 যেহেতু তারা শেখ হাসিনা, খালেদা জিয়া বা সবাইকে অ্যারেস্ট করেছে, এবং তার সাথে একটা নেগোসিয়েশন আসছে। আমরা সবাই জানি, উনি শেখ হাসিনা নিজে বলেছে যে 9/11 হচ্ছে তাদের আন্দোলনের ফসল, এবং তারা যেহেতু তাকে সেফ এক্সিট দিবে এবং সেই এক্সিট দেওয়ার জন্য সে কোনো অ্যাকশন নেয় নাই। যে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম ছিল ওখানে স্পটে, উনি স্পষ্ট বলেছেন যে উনি কোনো আদেশ পান নাই সেনাপ্রধান থেকে। সেনাপ্রধান বলেছে যে তাকে প্রধানমন্ত্রী কোনো আদেশ দেয় নাই, কিন্তু মিলিটারি ল অনুযায়ী যখন প্রথম মেজর ওয়াকার ওখানে ফোর্স দিয়ে গেছে, যখন বিডিআর এর লোকরা তার একটা লোককে মেরে ফেলছে, একটা ইনজুরি করেছে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম। তখন সৈনিকদের সামনে একটা ছোট্ট স্পিচ দিয়া জাস্ট দে কুড রাশ ইনসাইড, এবং তারা তখনও ইয়াই ছিল না। আরেকটা জিনিস বলি কিভাবে ইনভলভ, সেটা হচ্ছে র্যাবের লেফটেন্যান্ট কর্নেল জামান ওখানে গিয়ে এবং মেজর আমজাদ ওয়াইসি ওখানে গিয়েছিল 9:45 থেকে 10টার মধ্যে 1, 3, 4 এবং 5 নম্বর গেটে। 5 নম্বর গেটে গিয়ে তারা দেখে যে কিছু লোকজন যত ঘোরাফেরা করতেছে। তখন উনি সাথে সাথে কর্নেল গুলজারের সাথে ভিতরে কথা বলছে, তখনও কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন হয় নাই, অস্ত্র ডিস্ট্রিবিউশন হয় নাই, তখন ইনভলভমেন্ট ছিল ভেরি স্মল, হয় নাই। তখন করছে কি, তখন উনি জাস্ট রাশ করার আগে হঠাৎ করে ফোন দিছে হচ্ছে কর্নেল রেজানুর, হচ্ছে এডিজি র্যাব, উনি হচ্ছে বাহাউদ্দিন নাসিমের ভাই। বাহাউদ্দিন নাসিমকে আপনারা সবাই জানেন। আচ্ছা, এখন উনি যখন ফোন করার পরে বলছে যে না, তখন কিন্তু জাস্ট সামনে কিন্তু কোনো অবজেকশন নাই। ওই জায়গায় উনি যদি ঢুকে যেত, সাথে সামনে হচ্ছে দরবার হল, ওখানে ঢুকলে কিন্তু সিচুয়েশন নরমাল হয়ে যেত। তখন কর্নেল রেজানুর বলেছে যে না, তুমি এখন অ্যাটাক করতে পারবে না। ওকে, আমি ট্যাকটিক্যাল সিচুয়েশনে ঠিক আছে, সিনিয়র মোস্ট বলছে যে এখন এটা রাইট টাইম না হইতে পারে, কিন্তু আমরা সৈনিকরা সবাই জানি যে ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ, একটা সিচুয়েশনের ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ কি, আমি যদি সামনের একটা উঁচু ভূমি বা কোনো একটা সিচুয়েশন ধরে থাকি, তাহলে এখন যদি আমি অ্যাটাক নাও করি, ফিউচারে যখন করব এটা একটা লঞ্চ প্যাড হবে এবং এটা আমার অ্যাডভান্টেজ আসবে। উনি আদেশ দিচ্ছে যে এই কর্নেল জামানকে বলছে যে তুমি ওখান থেকে গিয়া পিছনে লেদার টেকনোলজি কলেজ ওখানে গিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করো। একটা বুঝে শুনে একটা অ্যাডভান্টেজিয়াস ট্যাকটিক্যাল গ্রাউন্ডকে ছেড়ে দিতে বলছে। এর কারণ কি, এটার জবাব কর্নেল রেজানুরকে দিতে হবে। সময় তাকে মাফ করবে না, তাকে দিতে হবে। সেম উইথ দ্য মিলিটারি কে কখনোই পুরোপুরি কর্ডন করতে বলা হয় নাই। একটা হোস্টেজ সিচুয়েশনে এটা খুবই নর্মাল। প্রথমে হচ্ছে একটা এলাকাটাকে কর্ডন করবে, এলাকাকে কর্ডন করে নাই। যখন তারা মিলিটারি অপারেশনটা প্ল্যান করেছে, বার সরকার থেকে এই চাওয়ার মানে হচ্ছে যখন অপারেশন শুরু হওয়ার কথা, ওখানে আমার এক পোস্টমেট ছিল ওখানে, আমি তার সাথে কন্টিনিউয়াস কথা বলতেছিলাম। তখন হঠাৎ করে বলতো যে আমি তোমাদের জানি যে অপারেশন লঞ্চ হয়ে গেছে, না আমরা এখন আমাদেরকে পিছায় যেতে বলছে, অনেক পিছনে। আপনি দেখেন যে তারা কোনো অ্যাডভান্টেজ তো নিলই না। 57 জন, এখন তারপরে গিয়ে তারা প্রোপাগান্ডা করতেছে এই শেখ হাসিনার ইনভলভমেন্টে অনেক অফিসার বেঁচে গেছে। আরে 57 জন অফিসার মারা গেছে, আর কতজন কম মারা গেলে, বেশি মারা গেলে তাকে বেশি বলা হইতো।
অ্যাবসার্ড। তারা এখান থেকে সরে গেল, তারপরে তাপস সেখানে ঘোষণা করলো যে এখানকার লোকজন কারেন্ট নিভাই দিল এবং ইয়াদেরকে পালাই যেতে সাহায্য করলো। ক্লিয়ার, দেশবাসীর কাছে সবকিছু ক্লিয়ার। কিন্তু ওই যে আমরা বলতেছিলাম যে আমরা আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এরকম একটা সিচুয়েশন যে হচ্ছে, সরকার যে এটা নির্ভর, আমি তখন সিলেটে ছিলাম, আমি তো জানতাম না যে হ্যালো ও আচ্ছা সেই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখাচ্ছে, ভিডিওটা এই যে এমএস থেকে বের হয়ে আসতেছে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। সোফার আপনি about 25-26 মিনিট কথা বলেছেন, অনুরোধ করবো আপনি যদি আর কয়েক মিনিট আমাদের অ্যাপ আপ করে ফেলতেন আমাদের জন্য ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি খালি এইটুই বলতে চাচ্ছি, সেনাবাহিনী এবং র্যাব তাদেরকে অপারেশন করতে দেওয়া হয় না, এগুলো সমস্ত হচ্ছে সরকারের ইন্টেনশনাল। এবং এই কারণেই এই বিডিআর ইয়াকে এই এতগুলো হত্যাকাণ্ড তারা ক্লিয়ারলি করতে পারছে। তারা যখন প্রাইম মিনিস্টার কাছে গেছে তাদের কোনো লিখিত কোনো বক্তব্য ছিল না, এতেই বোঝা গেছিল যে এটা পাতানো খেলা। সো এবং ওখানে যে কি বলে সাহারা খাতুনের যে অস্ত্র সারেন্ডার ছিল, এটা একটা ফেক জিনিস, জাস্ট কিছু লোককে নিয়ে আসার জন্য। এই সময় ডিজিএফআই এর সালে ঘটনার সাথে সাথে মেজর মুন্ডিকে পাঠাইছে হচ্ছে জাহাঙ্গীর গেটে। দেখো আর্মি কখন ওখান থেকে যায়, এখানে কিন্তু ডিজিএফআই এর রোল হচ্ছে বিজিআর এর ভিতরে মানে কিভাবে সিচুয়েশন কি ওখানে আর্মি অপারেশন করলে, আর বিডিআর বিএসএফ সরি ডিজিএফআই ছিল হচ্ছে কখন সেনাবাহিনী ওখানে যায় এবং তারা যেন না যেতে পারে। ডিজিএফআই এর জেনারেল মামুন, তখনকার ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ, তারপরে আরেকজনের নাম ভুলে গেছে, এরা সবাই তখন আশেপাশে ছিল এবং তারা আশেপাশে বিভিন্ন বিল্ডিং থেকে যারা যত ছবি ছিল সবগুলোকে সিজ করে ফেলেছে। ব্রিগেডিয়ার মামুন খালেদ কোথাও কোনো সাক্ষী দেয় না, এবং এটাই সবকিছু প্রমাণ করে যে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো সবকিছু আগে থেকে সবকিছু জানতো এবং আওয়ামী লীগ যেভাবে প্রেজেন্ট করেছে সেভাবেই করছে। এবং এই সুযোগে ইন্ডিয়া এই 15 জন ক্লিয়ার করে এখন একটা টুইস্ট তৈরি করেছে। এবং এই জিনিসের বিচার যেটা হয়েছে, আমি মনে করি এটা বিচার হয়নি, এটার পিছনে যতজন আছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যখন সিচুয়েশন হবে, এই যতজন আছে এটার পিছনে বড় হোতা সবাইকে আমরা ইনশাল্লাহ বিচারের আওতায় নিয়ে আসবো এক সময় যেই আসে। আর এই যদি দুনিয়াতে না হয়, পরবর্তীকালে আল্লাহ ইনশাল্লাহ এদেরকে সঠিক বিচার করবে। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান স্যারকে আপনার জ্ঞানগর্ব এবং তথ্যমূলক অনেক ইনফরমেটিভ বক্তব্য দেওয়ার জন্য। আমরা অত্যন্ত দুঃখিত যে আরো যদি আপনাকে সময় দেওয়া যেত অবশ্যই ভালো হতো। আমরা আপনাকে থাকার জন্য অনুরোধ করছি।